নমস্কার। গল্প বৈঠকির গল্পের আসরে সবাইকে সুস্বাগতম। আজকের গল্প মাঝরাতের কল। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। শুরু হচ্ছে আজকের গল্প মাঝরাতের কল। সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরো গোটা কত গরম জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া যেন পাঁজর ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এ মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুই নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটা রাস্তাকে আশ্রয় করে চারিদিকে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্তর থেকে আরেক প্রান্তরের মধ্যে শুধু একটা নির্জন রাস্তা ছাড়া কোনো যোগই নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তুকি আর মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভিতর বাড়ি ঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্র যেন আমার মোটরের আলোয় কেটে কেটে চলেছি কোনো রকমে। শীতের দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম। আমার গাড়িটি পুরনো হলেও বেয়ারাপনা সে করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে শুয়ে পড়ব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্ধকার রাস্তায় নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়, শুধু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায়ে ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ আমার একান্ত সুস্থ সবল মোটর গাড়ি থেকে থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করলো। মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটর গাড়ির ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে, কোনো রকম রোগের আভাস তার ভেতরে তখন ছিলই না। হঠাৎ তার এরকম অস্বাভাবিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাতে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যিই ভীষণ ভীত হয়ে উঠলাম। এখন প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যিই অচল হয়ে গেলে কি করব? এই রাতের কলে সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য নিজের উপর রাগই হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূরে গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল, আর তার নড়বার নামই নেই। চেষ্টার আমি তখনও কোনো ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতর উক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়াই সে দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যিই তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাবার কথা তো কল্পনাই করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু! হঠাৎ বুকের হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল? আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু! এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো
বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে 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 তুমি? মনে হলো মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাবার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকে বলল, আমায় চিনবেন না আপনি? চেনার জন্য আমি তখন ব্যস্ত নই, আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই তাকে বলতে যাচ্ছিলাম, এমন সময় লোকটা আবার বলল, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম ও তেমনি। ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথা আঁচ করে বললেন, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবেনি। অথচ না পেলে কি বিপদই যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূর একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এরকম জায়গায় এমন সময়ে যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ তো তেমন নেই, এবং টাকা করিও নিতান্ত সামান্য, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। বাধ্য হয়ে বললাম, চলো। মাঠের উপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো করে দেখাই যায় না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটা বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। সামনে একটা ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছিল। সেদিকে দেখিয়ে লোকটা বলল, ওই ঘরে রুগী ডাক্তারবাবু, আপনি যান, আমি এখনই আসছি। অন্ধকারের ভিতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারা নয়। গুটি চার পাঁচেক ঘর এবং একটুখানি ঘেরা উঠোন। ঘরগুলোও সব পাকা ছাদের নয়, দুপাশে খোলার ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স পেট্রায় বোঝাই বলে ভিতরে নড়াচড়া করবার স্থানও অত্যন্ত কম। দরজার মুখোমুখি একটা জানলা, সেই জানলার ধারে মিটমিট করে একটা কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটা খাটের উপর অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলব না, বসুন। ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিও দেখতে পেলাম না। জানলার কাছে গিয়ে খাট থেকে অনেক দূরে একটা বেতের মোড়া, সেটাই টেনে খাটের পাশে আনবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, এখানেই বসুন। আগে আমার রোগের কথা বলি, শুনুন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমাদের যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নানা মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু? একটু হেসে বললাম, চেষ্টা করাই তো আমাদের কাজ, আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি ডাক্তারবাবু। কেমন? বললাম, পারেনি বই কি। কি আর হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে। ভদ্রলোক আবার হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, কেমন না? ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যাই। রোগীর এই প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠেছি। রোগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতেই মারা যাই ডাক্তারবাবু, কি হবে তাহলে? কে আপনার ফিস দেবে?
আচ্ছা, পাগল রুগীর পাল্লায় পড়া গেল তো। বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই বা পেলাম? আমরা শুধু ফির জন্যই তো সবসময় আসি না। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে, তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু। হঠাৎ যদি মরে যাই, ওই বাক্স খুলে ফেলবেন। বুঝলেন ডাক্তারবাবু, ওই বেতের ছোট্ট বাক্সটা। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন। আর একটা জিনিস নেবেন ডাক্তারবাবু। বলুন, নেবেন তো? একটু বিরক্ত হয়ে বললাম, কি? কিছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ঙ্কর দরকারি কাগজ। এই কাগজ ওখানে আছে, শুধু আপনি আর আমি জানি, আর কেউ জানে না। জানলে আর ওখানে ওটা থাকতোই না। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এ বাড়িতে কাউকে দেখতে না পেলে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না। তাদের বিশ্বাস আমি মরবার আগে আর আমি কিছু করব না, তারাই সব পাবে। আমি এবার বলতে যাচ্ছিলাম, আপনার অসুখটা সম্বন্ধে। হ্যাঁ, অসুখ তো দেখবেন, তার আগে আরেকটা কথা বলিনি। ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। যে ছেলেকে আমি ত্যায্যপুত্র করেছিলাম একদিন, কোথায় আছে তাও জানি না। কিন্তু জানেনি তো, রক্ত জলের চেয়ে ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ হলো, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভিতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সেই হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতক্ষণ আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না। কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে, তাহলে ওই রোগী এইমাত্র কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না। কিন্তু তাহলে এর অর্থ? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আমার আর ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে গেছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুও যেন আমার একমাত্র সহায় ছিল। তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটর গাড়িতে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো, গাড়িটার এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়েছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন শুধরে গেল কি করে? তারপর দিন দিনের আলোকে লোক সঙ্গে করে নিয়ে প্রান্তরের মাঝে বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূরণ করবার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি।